চিত্রনাট্যকার হিসেবে বলেই সম্ভবত অনুদানের ওই জায়গাটায় যেতে পারবো, কিন্তু যে চিত্রনাট্য লেখানোর যোগ্যতা নাই কিন্তু সে অনেক ভালো ডিরেক্টর, সে তাহলে কিভাবে জমা দিবে ওই জায়গাটায়? কিন্তু আপনি যদি একটা ট্রিটমেন্ট নোট, একটা মুড বোর্ড, বা আপনি যদি পুরো প্রসেসটাকে এইভাবে দেখেন এবং প্রথম যদি ওইটাই জমা দিতে বলেন এবং সেটা যদি অনলাইন সাবমিশনের জন্য বলেন, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে সুন্দর প্রসেস। এবং সেটা করতে আসলে যে পরিমাণ, কারণ আপনি একটা মুড বোর্ড দেখলে, একটা ট্রিটমেন্ট নোট দেখলে আপনি জানবেন যে ও কীভাবে ট্রিট করতেছে সিনেমাটাকে। এটা একটা সিনেমা দেখার মতোই একটা ফিল পাওয়া যায়। তাহলে আমি এইটা না চেয়ে কেন চিত্রনাট্য চাচ্ছি, আমার এইটা নিয়ে খুবই অবজেকশন আছে। এবং এই অবজেকশনের কথাটা কেউই বলতেছে না, কেন বলতেছে না সেটাও আমি জানি না। সেকেন্ড হচ্ছে, মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে, আমাদের ভিতরে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করা হয়েছে। যারা যারা অনুদান পাইছে তাদের কাউকে, আমরা 2টা পডকাস্ট করছি রোডম্যাপ থেকে, তাদের কাউকে, একমাত্র অনিম ছাড়া, যেহেতু অনিমের সম্পর্কে কোনো বিতর্ক নাই, সে আসছে, বাকি কেউই আসতে রাজিই হয় নাই। এবং আমরা অনেককে নক করছি এবং তারা আমাদের খুবই ক্লোজ ভাই ব্রাদার, এত ক্লোজ আমি তাদের জন্য চিত্রনাট্যও লিখছি, এরকম ক্লোজ আছে, তারাও আসতে রাজি হয় নাই। তাহলে এইটা কেন? তারা তো আমাদের পক্ষের লোক, তারা শুধুমাত্র অনুদান পাইছে বলে তারা এখন আমাদের বিপক্ষে দাঁড়ায় গেছে। এইটা খুবই আনফেয়ার একটা জিনিস এবং এটা মন্ত্রণালয় ক্রিয়েট করছে। এখন আসেন অনুদান প্রক্রিয়ার দিকে। অনুদান প্রক্রিয়ার দিকে যদি আমরা দেখি, বিচারক প্রক্রিয়া কিভাবে নির্ধারণ করা হয়, বিচারক কারা হচ্ছে? চুজ অ্যান্ড পিকের মাধ্যমে। ভাই তোমাকে আমি ফোন দিছি, তুমি আমার কাছের লোক, তুমি আসো বিচারক হও। কেন? কোনো ক্রাইটেরিয়া নাই কেন? সবচেয়ে বড় কথা, যে পরিবেশক সমিতি থেকে একজন আছেন, সো পরিবেশকরা থাকে না কেন আমাদের বিচার প্রক্রিয়ায়? পরিবেশক থাকা উচিত, একজন সমালোচক থাকা উচিত। চিত্রনাট্য যদি আপনি বাছাই করেন তাহলে 2জন চিত্রনাট্য আর মিনিমাম থাকা উচিত। আপনি যদি নির্মাতার পিচিং স্লাইড হচ্ছে দেখার জন্য বসেন, তাহলে মিনিমাম 2জন পরিচালক থাকা উচিত, এফডিসি থেকে একজন থাকা উচিত। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা ট্রাই করছি, আমরা অনেক দিন ধরে, আমরা প্রায় জুলাই রোডম্যাপের লাস্ট যেটা করছিলাম তারপর থেকে অনুদান প্রক্রিয়া কেমন হইতে পারে সেটা নিয়ে আমরা অনেক দিন খাটছি এবং আমরা গতকাল ওইটা পাবলিশ করছি। জুরি বোর্ডের যে কথাটা বলছে আমাদের সাথে নুরুল্লাহ ভাইয়ের হচ্ছে মিলে গেছে, সেটা হচ্ছে যে পুরা জাজ প্রসেসটার ভিতরে চলচ্চিত্র সংগঠন থেকে একটা জুরি বোর্ড থাকবে যারা ওই জিনিসটা স্বচ্ছতা দেখবে এবং ওই প্রক্রিয়াতে কোনো আমলার কোনো মার্কিং এর ক্ষমতা থাকবে না, কোনোভাবেই থাকবে না, এটা থাকতে পারে না। কারণ যে জিনিসটা হয়, 11 জন বিচারক, 4 জন হচ্ছে আমরা একটা বিশেষজ্ঞ কমিটি থাকি, 9 জন হচ্ছে বাছাই কমিটি থেকে একটা বাছাই করে দেওয়া হয়। মার্কিং পাওয়ার আছে আমলাদের হাতে, আমলারা মার্কিং করে 95টা সিলেক্ট করে আর একটা কমিটি দেয়, ওই কমিটি জানেও না যে কি মার্কিং হয়েছে। এই যে গ্যাপের মাঝখানে তারা যে খেলে, এই গ্যাপটা কেন ক্রিয়েট করা হয়েছে? শুধুমাত্র নিজের পছন্দের লোককে অনুদান দেওয়ার জন্য। তো হুইচ ইজ ভেরি রং। এই জিনিসগুলো আমরা মেনশন করতেছি না, কেন মেনশন করতেছি না আই ডোন্ট নো। আজকে এইখানে যারা অনুদান পেয়েছে তাদের থাকা উচিত ছিল, আমি মনে করি তাদের স্বচ্ছতার জায়গা করা ছিল। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেন ক্রিয়েট হয়েছে? কেন আমার নীতিমালার প্রথমেই বলা নাই যে তুমি সরকারের যে কোনো কমিটিতে থাকলে এটা করতে পারবা না? সরকার তো আরো, আমি এই কোশ্চেন করা মাত্র আমি সরকারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। কেন ভাই? আমরা তো আন্দোলন করছি, আমি রাজপথে ছিলাম 17 থেকে একদম পুরা 5 তারিখ পর্যন্ত, কিন্তু কেউই এটা বলে না। আমার গায়েও ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন ভাই? কি কারণে? আমি গভর্নমেন্টের সাথে কোনো একটা প্রজেক্টের একটা থার্ড লেয়ারে কাজ করছি, সেটার জন্য আমার গায়ে ট্যাগ দেওয়া হয় কেন? তাহলে আমি জুলাই আন্দোলন কেন নামছিলাম, কেন করছি? আপনি এই যে আঘাতের কথা বলতেছেন, আপনার আঘাত শুকায় নাই, তারপরেও আপনার গায়েও ট্যাগ দেওয়া হচ্ছে কেন? আমি কোশ্চেন করছি বলে। তো এই অধিকারটার জন্যই তো আমি আন্দোলনে দাঁড়াইছিলাম। মন্ত্রণালয়কে যখন আমরা বলছি, মন্ত্রণালয় বলছে উপকমিটি বলে কোনো কমিটি ছিল না, উপকমিটি ছিল। আমাদের কাছে প্রজ্ঞাপন আছে, মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেই প্রজ্ঞাপন সরাই ফেলা হয়েছে। হোয়াই?